ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম যে ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি নামক গল্পটি পড়ছিলাম। আমাদের আগের ক্লাসে বা আগের দিনের ক্লাসে আমরা যে অংশটুকু পড়েছি সেই অংশটুকু আমি যদি আবার পুনরায় একটুখানি বলে নিই। দেখো, আমরা দেখতে পেয়েছিলাম যে ফটিকের আমাদের যে কেন্দ্রীয় চরিত্র, ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিক, সেই সর্দার ফটিক চক্রবর্তীর মামা কিন্তু এবার ফটিককে বলেছে যে কলকাতায় নিয়ে যাবে। তার মাও ভেবেছে যে হ্যাঁ, সে যদি কলকাতায় চলে যায় তাহলে তার ছোট ছেলে মাখনলাল, যাকে সে সবসময় বিপদে ফেলে, সেই বিপদ থেকে হবে না বা বিপদ হবে না তার। নয়তো কোন দিন দেখা যাচ্ছিল যে ফটিক হয়তো তাকে জলে ফেলে দিচ্ছে, কি এমন বিপদে ফেলেছে যে তার প্রাণ সংশয় হয়। তো এই সমস্ত বিপদ থেকেই তার মা বলে ওঠে হ্যাঁ, সে কলকাতায় যাবে। এবং যখন ফটিককে তার মামা জিজ্ঞাসা করে যে সে যেতে রাজি কিনা, তখন সে বলে যে হ্যাঁ, সে তার চেনা পরিবেশ ছেড়ে এক কথায় বলে যে হ্যাঁ, কারণ সে কোনোদিনও কলকাতা দেখেনি, সে বড় শহর বড় অঞ্চল কোনোদিনও দেখেনি। তার সেই মনের স্বাদ থেকে সে বলেছিল সে কলকাতায় যাবে। তখন তার মা এক কথায় রাজি হওয়ার জন্য একটু ক্ষুণ্ণ হলেও তার মা কিন্তু ভেবেছিল যে তার ছেলের সেখানে কিন্তু ভালো হবে। তাই সে কি করেছিল, সে একেবারেই রাজি, আরো রাজি হয়েছিল। এবং আমাদের ফটিকের কিন্তু আর তস হয়েছিল না যে কখন সে কলকাতা যাবে। তাই তার মামাকে সেই রাত্রিরের নিদ্রাটুকু না এসে বারবার বলছিল তারা কবে যাবে, কখন যাবে, কখন সে কলকাতা পৌঁছাবে। এবং সে যে কলকাতায় যাওয়ার দিন বা যাওয়ার আগের দিন আমরা দেখতে পাই যে ফটিক তার প্রিয়, তার যে ছিপটা সে ছিল বা ঘুড়ির যে লাটাই ছিল, সেই সমস্ত কিছু কিন্তু মাখনলালকে দিয়ে দেয়। কারণ সে বলে যে তার জিনিসপত্রের সমস্ত অধিকার সে তার মাখনলালকে দিয়ে গেল। কিন্তু সে একেবারেও বুঝতে পারেনি যে কলকাতায় যাওয়ার পর সেই চেনা পরিবেশ ছেড়ে তাকে উৎখাত হওয়ার পর বা সে যখন নিজের চেনা অঞ্চল, তার নিজের মা ভাইকে ছেড়ে সে একটা অচেনা পরিবেশ, অচেনা মামির সঙ্গে যখন থাকবে তখন তার কি অবস্থা হবে। কিন্তু আমরা দেখতে পাই যে কলকাতায় গিয়ে সে বুঝতে পারে এবং তার যে বয়স, সেই 13-14 বছর বয়সে কিন্তু একটু একটু করে কিন্তু অভিমান জন্মায়, যেখান থেকে আমরা দেখতে পাই ফটিকেরও কিন্তু সে অভিমান জন্মেছে। এবং সে বারবার কিন্তু তার নিজের মা, নিজের ভাই, নিজের চেনা পরিবেশ, সেই খোলা আকাশ, সেই গ্রাম্য মাটি, সেই পরিবেশকে সে কিন্তু বারে বারে কিন্তু তার মনে পড়ছে। এটা আমরা দেখেছিলাম। কিন্তু তার মামির জায়গা থেকেও তার মামি কিন্তু ভুল না, কারণ তার সংসারে অলরেডি আরো 3জন ছেলে আছে, যে 3জন ছেলেকে নিয়ে তার সংসার চালাতেই সে হিমশিম খায়। তারপর আবার আরেকটা এক্সট্রা আরো একজন যখনই আসবে পরিবারের সন্তান হিসেবে, সে যখন থাকবে, তখন তার মামি কিন্তু বলে যে তার মামার হয়তো বয়স হয়েছে কিন্তু বুদ্ধি সেভাবে হয়নি, সে বিবেচনা করে দেখেইনি। এবং আরো আরেকটা জিনিস আমরা বুঝতে পারি যে একটা গ্রাম্য অঞ্চলের ছেলের সঙ্গে একটা শহর অঞ্চলের ছেলের যে তফাৎ, সেটাও কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছুটি গল্পের মাধ্যমে কিন্তু দেখিয়েছেন। এবং বিভিন্ন বিভিন্ন কিন্তু ঘটনা ঘটে, যেখান থেকে আমরা বারবার বুঝতে পারি যে একটা গ্রাম্য অঞ্চলের ছেলের সঙ্গে একটা শহর অঞ্চলের ছেলের কি পার্থক্য থাকতে পারে, কোথায় তার অসুবিধা থাকতে পারে। এবং এই যে 13-14 বছর, সেই বয়সটাকেও কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর খুব 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 ইম্পর্টেন্ট দিয়েছেন। কারণ এই বয়সে একটা শিশুর মনে ধীরে ধীরে অভিমান জন্মে, অভিমান থেকে সেটা রাগে পরিণত হয়। এবং সেই যে অভিমান, সেটাও কিন্তু বারবার ফটিকের চরিত্রে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ঢেলে ঢেলে দিয়েছেন। আজকে আমরা আরো একটি ক্লাস করব ছুটি গল্পে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো, আজকের ক্লাসে আমরা যেখান থেকে শুরু করব সেখান থেকে দেখো আমরা দেখেছিলাম যে ফটিক কলকাতায় এসে ফটিকের যে অবস্থাটা হয়েছিল সেই সমস্ত অবস্থার নিরিখেই কবি বারবার তুলনা করছেন এবং তুলনা করে বলেছে যে প্রভুহীন কুকুররা যেরকম রাস্তায় পথ চলতি রাস্তায় যেরকমভাবে নির্বিকারভাবে ঘুরে বেড়ায়, আমাদের ফটিকের চরিত্রের মধ্যেও কিন্তু সেটা দেখিয়েছিলেন। এবং মাতৃভবন ছাড়া সে যে একজন অপরিচিত বালকের কাছে যে কতটা নরক হতে পারে একটা পরিবেশ, বা প্রত্যেকটা পদক্ষেপে যে কাঁটা, ফুলের পাপড়ির মতো হয়তো কোমল লাগে না, সেক্ষেত্রে কাঁটার মতো বিধে, সেই সমস্তটাই কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু দেখিয়েছেন। এরপর দেখো আমাদের যেখান থেকে শুরু হচ্ছে, মামির
স্নেহহীন চক্ষে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে, এইটে ফটিকের সবচেয়ে বাজিত। মানে মামি কখনোই কিন্তু একটা ছোট্ট বাচ্চা হিসেবে ফটিককে কিন্তু দেখেনি। সবসময় কিন্তু তাকে গলগ্রহ করতো, তাকে নিচু করতো, তাকে কথা শোনাতো। তাই তার বাঁচার ইচ্ছেটাও কোথাও গিয়ে কিন্তু নষ্ট করে দিয়েছে। এবং তার যে চরিত্র, সেই চরিত্রে স্নেহহীন, তাকে তো স্নেহ দিয়ে একটা কথা যদি বলতো মামি, তাহলে কিন্তু তার হয়তো এই পথ চলতি কুকুরের মতো, প্রভুহীন কুকুরের মতো তার কিন্তু নিজেকে লাগতো না। কিন্তু মামির চোখে সে কখনোই স্নেহ পায়নি, তার কাছে দুর্গ্রহের মতো লাগতো। মানে তাকে গ্রহণই করতে পারেনি এক কথায় মামি। আর এটা সব থেকে বেশি কিন্তু তার কানে বাজিত, সেই ফটিকের কানে বাজতো। কারণ ওই যে বললাম যে 13-14 বছরের বয়স, সেখানে কি হয়, একটা বাচ্চা কিন্তু সব বুঝতে শেখে যে কে তাকে ভালো করে কথা বলছে, কে তাকে খারাপ করে কথা বলছে, কার কাছ থেকে গেলে আমরা ভালোবাসা পাবো, কার কাছ থেকে গেলে আমরা নিগ্রহ পাবো, সেই সমস্তটা বুঝতে পারে। এবং যখনই সে ভালোবাসা পায় না কারোর কাছে, তখনই কি হয়, তার মনে ধীরে 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 কিন্তু অভিমান সৃষ্টি হয়, সেই মানুষটির প্রতি অভিমান সৃষ্টি হয়। এখানে মামির প্রতিও কিন্তু ফটিকের মনে কিন্তু সেই যে অভিমান, সেটাও কিন্তু জন্মেছিল। দেখো তারপর কি বলছে, মামি যদি দৈবাৎ তাহাকে কোনো একটা কাজ করিতে বলিলেন, তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার বেশি কাজ করিয়া ফেলিত। অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন, ঢের হয়েছে ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাছে মন দাও গে, একটু পরকে যাও, তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এতটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে হতো। দেখো কি বলছে, মামি যখন তাকে কোনো কাজ দিত, তখন কি হতো, সেই ফটিক সে ভাবতো মামি আমাকে এত আন্তরিকতার সাহায্যে একটা কাজ দিতে, সে আন্তরিকতার সাহায্যে সেই কাজটা যতটা হয়তো তাকে দেয়নি, তার ডবল হয়তো তাকে করে দেওয়ার চেষ্টা করতো। বাচ্চারা তো তাই হয়, শিশুরা তো তাই হয়। শিশুদেরকে আমরা যদি একটুখানি ভালোবাসা দিই, তারা 10 গুণ ফিরিয়ে দেয়। সেরকমই আমাদের ফটিকও কিন্তু তাই। যতই তার মাথায় দুষ্টবুদ্ধি আটা থাকুক না কেন, সে যখন শহরাঞ্চলে পা দিয়েছিল, তার কিন্তু দুষ্টবুদ্ধির একটা বুদ্ধিও তার কিন্তু প্রকাশ পায়নি তার চরিত্রে। তাই মামি যখন তাকে কোনো কাজ দিত, সে তার যতটা সম্ভব, যতটা আয়ত্তের বাইরে গিয়েও কিন্তু সেই কাজ করত। অবশেষে মামি তার উৎসাহটাকেই দমিয়ে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, ভেঙে ফেলার জন্য তাকে বলতো ঢের হয়েছে ঢের হয়েছে। এই যে কি বলতো, দেখো বলতো ঢের হয়েছে ঢের হয়েছে, অর্থাৎ তুমি যে কাজটা করেছো সেটা বাবা অনেক হয়েছে, বা ছাড়ো। এই যে একটা যাকে বলে যে তাকে মুখ রেখে কথা বলছে না, দেখো তার মান রেখে কথা বলছে না। তাই তখন কি হচ্ছে, সেই বাচ্চাটার কাছে কিন্তু খুব এটা অপমানজনক বলে মনে হতো। ঢের হয়েছে ঢের হয়েছে, ওতে আর তোমাকে হাত দিতে হবে না। মানে ওই কাজটা কিন্তু ফটিকই করছিল, তার মামিই দিয়েছিল, সেই জন্যই সে হাত দিয়েছে। কিন্তু এখন যখন তার কাজটা মিটে গেছে, তখন আর বলছে যে সেখানে আর তোমাকে হাত দিতে হবে না। এই যে একটা অপমান করা একটা মানুষকে, সেটা বড় হোক বা ছোট, কাউকে এরকম ভাবে অপমান করাটা যখন উচিত না, কিন্তু সেই মামি কিন্তু সেই মামি কাছ থেকে কিন্তু ফটিক কখনোই সেই সম্মানটা কোনোদিনই কিন্তু পায়নি। সে বারবার অপমানের মুখে কিন্তু পড়েছে। তাই এখানে বলছে যে এমন উৎসাহ দমন করার জন্য, যে উৎসাহ নিয়ে ফটিক কাজটা করছিল, সেই উৎসাহটাকে একেবারে ভেঙে চুরমার করে দিত মামির সেই কথা, ঢের হয়েছে ঢের হয়েছে, আর তোমাকে ওখানে হাত দিতে হবে না, তুমি তোমার নিজের কাজ করো, তুমি নিজে পরকে, এমন ভাবে বলতো, যেটা কিন্তু একটা বাচ্চার কাছে বা একটা বড়োর কাছে কিন্তু সেটা খুবই অসম্মানের। এবং সেই 13-14 বছরের সেই বালকটির কি হচ্ছে, সেই বালকটির কিন্তু মান সম্মানটা কোথাও গিয়ে কিন্তু লাগছে। সে হয়তো তার মান সম্মান বোধটা কিন্তু নেই, কিন্তু কি অভিমান, যে মামি আমাকে এরকম ভাবে বললো, মামি আমাকে তো একটু ভালোবেসেও বলতে পারতো, কিন্তু তা তো বলছে না। ফলে মামির প্রতি যতটা যত্নশীল তার মানসিক
উন্নতির জন্য মামি এতটা যত্ন বাহুল্য তাহার তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলে মনে করা হতো বা বলা হতো। ঠিক আছে, মানে তার মামি তাকে খেতে দিত বা তাকে পড়তে দিত, তার প্রতি যত্নশীলও ছিল, কিন্তু এই যে তার কথা, সে কথা বলে না মানুষকে যেরকম পাহাড়ের চূড়ায় উঠিয়ে দিতে পারে, সেরকমই একটা কথা বলে কিন্তু মানুষকে নিজের যে ইচ্ছা শক্তি, বাঁচার ইচ্ছা শক্তি, সেটাও কিন্তু নষ্ট করে দিতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর এই জিনিসটাই বুঝিয়েছেন যে এই কথার মাধ্যমে কিন্তু মামি কি করছে, মামি সেই ফটিকের যে ইচ্ছা শক্তি, সেটা সমস্তটাই কিন্তু নষ্ট করে দিচ্ছে। এরপর দেখো কি বলছে, ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িয়া জায়গা ছিল না। দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবল তাহার সেই গ্রামের কথা মনে পড়তো। এবার কিন্তু কি হচ্ছে, এবার সেই ফটিকের মনে পড়ছে তার নিজের গ্রামের কথা, তার নিজের যে পরিবেশ, চেনা পরিবেশ, সেই সবুজ ঘাস, মাটির রাস্তা, তার যে দুষ্টু বুদ্ধিগুলো, যেখানে প্রত্যেকটা পদে পদে সে দুষ্টু বুদ্ধি অ্যাপ্লাই করতো বা দুষ্টু বুদ্ধি সে ফলাতো, লোককে হয়তো সে জ্বালাতো, কিন্তু তার যে চেনা পরিবেশ, সেখানে কোথাও কে এত বেশি আন্তরিকতা ছিল, যে আন্তরিকতা কিন্তু শহর অঞ্চলে মানুষের মধ্যে নেই বা মানুষের মধ্যে কিন্তু পাচ্ছেও না ফটিক। রবীন্দ্রনাথ ঠাকুর ফটিক চরিত্রের মাধ্যমে এইটাই কিন্তু দেখিয়েছেন। বলছে ঘরের মধ্যে এই অনাদর, আদর নয়, আদরের ঠিক বিপরীতকে আমরা বলি অনাদর। যাকে আমরা একেবারেই আদর করি না, যাকে আমরা পছন্দ করি না, তাকে আমরা অনাদর করি। তাই বলছে ঘরের মধ্যে এইরূপ অনাদর, যেটা হয়তো বাইরের লোক দেখতে পাচ্ছে না, কিন্তু ভেতরের লোক তো দেখতে পাচ্ছে। তার ফটিক তার নিজের চরিত্রের কে বিশ্লেষণ করলে আমরা যেটা পাচ্ছি, সেটা হচ্ছে মামির কাছ থেকে শুধুই সে অনাদর পাচ্ছে, সে একটুও ভালোবাসা পাচ্ছে না, উপরন্তু সে কথা শোনাচ্ছে বারবার দেখা যাচ্ছে। ফলে তার যে ইচ্ছা শক্তি, বাঁচার ইচ্ছা শক্তি, সেটাও কোথাও গিয়ে কিন্তু নষ্ট হয়ে যেতে বসেছে। তাই বলছে ঘরের মধ্যে এইরূপ অনাদর, ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না। কারণ সেখানে মামির যে 3টি সন্তান ছিল, তারা যদি ওরকমভাবে তাদেরকে যদি তার মায়ের সম্পর্কে বলে, তার তো খারাপ লাগবেই, এবং সেই কথা শেয়ার করার জায়গাটাও কিন্তু ফটিকের ছিল না। তাই বলছে যে কথা ভাগ করে নেওয়া বা ইহার পর হাঁপ ছাড়া বলতে এখানে বোঝানো হচ্ছে তার জীবনে সে কি হচ্ছে, একটু একটু করে কিন্তু তার ক্লান্তি নেমে আসছে। সেই ক্লান্তি থেকে সে যখন হাঁপ ছাড়ার জন্য, সে যখন রেস্ট পাওয়ার জন্য সে কোনো জায়গা খুঁজছে, তখন কিন্তু সেই জায়গা কিন্তু পাচ্ছে না ফটিক। তাই বলছে দেওয়ালে আটকা পড়ে, 4 দেওয়ালেই তো বন্দি। শহর অঞ্চল সবসময় দেখা যায় যে গ্রাম অঞ্চলে এত ফাঁকা থাকে, গ্রাম অঞ্চলে এত গাছ থাকে, এত নদী, সামনে নদী বা পুকুর বা জলাশয় যাই বলি আমরা, সেই যে পরিবেশ, তার ঠিক বিপরীত পরিবেশ কিন্তু শহরাঞ্চলে বড় বড় ফ্ল্যাট, বাড়ি, বড় বড় স্কুল, এইতে বা কল কারখানা, এইগুলোতেই কিন্তু শহরাঞ্চল একদম ভর্তি। কিন্তু এই যে ফটিক, সেটা ছোটবেলা থেকে মানুষ হয়েছে একটা গ্রাম্য পরিবেশে, তার কিন্তু সেই শহর অঞ্চল ভালো লাগছে না। একটু একটু করে কিন্তু বিতৃষ্ণা তার মনে কিন্তু জন্মে যাচ্ছে। যে আকাঙ্ক্ষা তার ছিল গ্রাম্য পরিবেশ ছেড়ে এসে, সেই আকাঙ্ক্ষা কোথাও গিয়ে কিন্তু একেবারেই মাটিতে ভূমিসাৎ হয়ে যাচ্ছে বা মিশে যাচ্ছে। তাই বলছে যে দেওয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। তাই সে সকাল, দিন, রাত্রি, সকাল, বিকেল সবসময় কিন্তু সেই গ্রামের কথা তার মনে পড়তো, গ্রামের পরিবেশের কথা মনে পড়তো, গ্রামের লোকেদের কথা মনে পড়তো, লোকজনের, তার কাছের লোকজনের কথা মনে পড়তো। এরপর দেখো কি বলছে, প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ। এই যে মাঠে ফটিক সারাটা দিন, সারাটা বিকেল সে হয়তো খেয়ে দিয়ে ছুটতো সেই ঘুড়ি আর লাটাই নিয়ে, এবং বো শব্দে উড়িয়ে বেড়াতো। মানে যখন ঘুড়ি আকাশে ওড়ে, তখন হাওয়ার দাপটে কি হয়, সেই যে আওয়াজ হয়, সেই আওয়াজটাকে বলা হচ্ছে বো শব্দ। সেই বো শব্দে কি হতো, উড়াইয়া বেড়াইবার সেই মাঠ। তাই রে নাই রে না করিয়া উচ্চ স্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর। দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া
পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতাশ্রিনী। এখানে নদীর অপর নাম বোঝানো হয়েছে বা জলাশয়ের বা আমরা দেখতে পাই যে তটিনী, তারপর স্রোতস্বিনী এরকম বলা হয়। তো নদীর অপর নাম বা সমার্থক শব্দ বলে আমরা মনে করি সেই স্রোতিনী অর্থাৎ স্রোতস্বিনী। সেই নদীর তীর যে গ্রাম্য পরিবেশে ফটিক মানুষ হয়েছে, সেই গ্রাম্য পরিবেশের এখানে কথা বলা হচ্ছে। বলছে যে সারাদিন সে তাইরে নাইরে 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 করে উচ্চস্বরে সে আলাপ করে বেড়াতো লোকজনের সাথে, তাদেরকে জ্বালিয়ে বেড়াতো, কিন্তু অকর্মণ্যভাবে, মানে কোনো কাজ নেই যার, তাকে আমরা অকর্মণ্য বলি। সে অকর্মণ্যভাবে কি করতো, সে ঘুরে বেড়াতো। এবং ঘুরে বেরিয়ে সে কি করতো, সে যখন তখন নদীর তীরে বসে থাকছে, হয়তো গরম লাগছে, সেই নদীর তীরে নদীর জলের মধ্যে গিয়ে সে ঝাঁপিয়ে পড়তো। সেই সব দল বল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। বলছে সেই যে দল বল, কারণ দল বল কেন বলা হচ্ছে, কারণ আমাদের ফটিক ছিল সর্দার, সেই দল বল সেই দলের সর্দার ছিল ফটিক, তাই বলছে দল বলের উপদ্রব। কারণ ফটিকের মাথায় দুষ্টবুদ্ধিতে আটা, আর সেই দুষ্টবুদ্ধি সে যখন দলের মধ্যে বিস্তার লাভ করতো বা বলতো, তখন কি হতো, দলের লোকরাও বা দলের ছেলেরাও শিশুরাও কি করতো, সর্দার বলেছে তাহলে তার কথা তো শুনতেই হবে। সেই যে উপদ্রব এবং উপদ্রবের যে স্বাধীনতা, গ্রামের লোকেদের মধ্যে কি হয়, একটা আন্তরিকতা থাকে যে যে যতই জ্বালাক না কেন, বা হয়তো কারোর বাড়ি হয়তো গাছ থেকে কিছু পেড়ে খাচ্ছে, তাও তাদেরকে কি বলতো, তাদেরকে কিন্তু সেই যে এই যে মামির যে অনাচার নয়, অনাদর, সেই অনাদর কিন্তু ফটিক কখনোই ছোটবেলা থেকে তার গ্রাম্য পরিবেশের মধ্যে দেখেনি, যেটা সে ক্ষণে ক্ষণে পাচ্ছে তার মামির কাছ থেকে। তাই বলছে যে সেই যে স্বাধীনতা ছিল, সে উপদ্রব করবার স্বাধীনতা, সর্বোপরি সেই অত্যাচারিণী, এখানে মায়ের যে বিশেষণ সেটা কি দিচ্ছে দেখো, অত্যাচারিণী অবিচারিণীর মা। বলছে মা কি করতো, অনাচার করে বেড়াতো, সারাটা দিন সে অনাচার করে বেড়াতো, তার মাকে হয়তো সবাই এসে নালিশ করে যেত তার দুষ্টু বুদ্ধি ছেলের জন্য, কিন্তু তার জন্য অহর্নিশি মানে দিন রাত মা কি করতো, নিরুপায় হয়ে চিত্তকে আকর্ষণ করিত। চিত্তকে মানে হচ্ছে মনকে, ঠিক আছে, মনকে আকর্ষণ করত। কিন্তু সেই মায়েরও কিন্তু কোথাও গিয়ে তার বাচ্চা যখন তার বুকের কাছে আসতো, তখন কিন্তু তার মা সমস্ত কিছুই ভুলে যেত। তাকে হয়তো মারতো, তাকে হয়তো শাসন করতো, কিন্তু সেই অনাদর কিন্তু মামির মতো তার মা কোনোদিনই ফটিককে করেনি। তাই সে যখন অনাদর পাচ্ছে, তখন সে কিন্তু আর সহ্য করতে পারছে না, সে হাঁপিয়ে উঠছে দিনে দিনে। এবং সে কি করছে, তার যে মনের একটা আকাঙ্ক্ষা ছিল যে শহর অঞ্চলে গিয়ে সে অনেক বড় বাপের মানুষ হবে, সে অনেক সভ্যভদ্র হবে, বা বড় বড় শহর অঞ্চলে গিয়ে কি হয়, মানুষ কি করে, নিজেকেও পরিবর্তন করার চেষ্টা করে। সেই পরিবর্তন আমরা কিন্তু ফটিকের মধ্যে দেখতে পাই। ফটিক গ্রাম অঞ্চলে কিন্তু যতটা দুষ্টু ছিল, সে কিন্তু শহর অঞ্চলে এক ফোঁটাও দুষ্টুমি করেনি, কিন্তু সময় তারপরে মামির অনাদর তাকে একটু একটু করে কিন্তু তার শহর অঞ্চলের মানুষগুলোর প্রতি বিতৃষ্ণা এনে দিয়েছে, শহর অঞ্চলের মানুষগুলোর প্রতি তার অনাদর এনে দিয়েছে, তারও অনাদর এনে দিয়েছে। কারণ সে যতটা কাছের বলে মনে করত গ্রাম অঞ্চলের মানুষদেরকে, শহর অঞ্চলের মানুষরা কিন্তু তাকে আপন করে নিতে পারেনি। এবং আমাদের ফটিকও, সেও যদি আপন করে নেওয়ার চেষ্টা করত, কিন্তু সেও যখন পায়নি তাদের কাছ থেকে কোনো আপনতা ভাব, তখন সেও নিজেও কিন্তু কি করেছে, সে কষ্ট পেয়েছে, সে হাঁপিয়ে উঠেছে বারবার। এরপরে দেখো কি বলছে, জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটানা দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসল্যের মতো কেবল একটা আন্তরিক মা ক্রন্দন, সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবল আলোড়িত হইত। বলছে দেখো, বলছে জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা। জন্তুরা কি করে, হয়তো কোনো তার প্রভু কি করতো,
তার প্রভু হয়তো তাকে ভালো যেমন বাসছে, আবার হয়তো রেগে গেলে মারছিল, মেরেওছে হয়তো সেই জন্তুর যে হয়তো যে জন্তুকে হয়তো বাড়িতে আমি একটা কুকুর পুষেছি তাকে আমি কি করছি, ভালো যেমন বাসছি, আবার সে যদি কোনো অনাচার করে তখন তাকে কিন্তু আমি মারছিও, শাসনও করছি। তখন কি হচ্ছে, জন্তুটা সে কিন্তু তার প্রভুর যে ভালোবাসা সেটাকে মনে রাখে, সেই শাসনটাকে মনে রাখে না, তাই সে কি করে, অবুঝ ভালোবাসা তাদের মধ্যে, সেই পশুগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তাই বলছে জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা। ফটিকেরও তাই হচ্ছে, তার মামির প্রতি যে অবুঝ ভালোবাসা। তার মামি একটা কাজ বললে সে আনন্দের সহিত এত বেশি কাজ করতে যেত, তখন আবার মামির অনাদর শুরু হয়ে যেত, মামির কথা শোনানো শুরু হয়ে যেত। এবং কি বলছে দেখো, সে ফটিক কিন্তু তার মামির কাছ থেকে একটু ভালোবাসা পেতে চেয়েছিল এবং ভালোবাসার কাঙাল হয়ে উঠেছিল আমাদের ফটিক, কিন্তু কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা। বলছে কিন্তু সেই ব্যাকুলতা দেখতে পাওয়া যায় ফটিকের মধ্যে। গোধূলি সময়ের মাতৃহীন বৎসলের মতো কেবল একটা আন্তরিক মা। বলছে গোধূলি সময় কেন বলছে, কারণ দেখো গোধূলির সময় পাখিরাও কি করে, সে পাখি সারাদিন যদি আকাশে ঘুরেও বেড়ায়, সে তার বাসাতে কিন্তু গোধূলি বেলায় কিন্তু ফিরে যায়, সে তার নিজের বাসস্থানে ফিরে যায়। ফটিকের ক্ষেত্রেও তাই বলছে, গোধূলি সময়ে মাতৃহীন মায়ের অবস্থিতি বা অনুপস্থিতি, সেই মাতৃহীন বৎসের মতো ছেলের মতো কেবল একটা আন্তরিক মা, মায়ের যে কন্দন সেটাকেই লজ্জিত, শঙ্কিত, শীর্ণ, দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবল আলোড়িত হতো। সে ফটিকের মনেও কিন্তু বারবার কিন্তু আলোড়িত হতো। কেন আলোড়িত হতো? কারণ সে ফটিক গ্রাম অঞ্চলে যখন ছিল তখন হয়তো তার মাকে খুব জ্বালিয়েছিল, কিন্তু তার মাকে হয়তো অনেকের কাছে কথা শুনতে হয়েছে সেই ফটিকের জন্য, তার দুষ্টু বুদ্ধির জন্য। কিন্তু সে যখন এখন কলকাতায় চলে এসেছে তখন কি করছে, তখন কিন্তু ফটিক বুঝতে পারছে, সে তার ফলে কি হচ্ছে, লজ্জিত হচ্ছে, শঙ্কিত হচ্ছে, একটু সংকুচিত হয়ে থাকছে, শীর্ণ থাকছে। এবং দীর্ঘ অসুন্দর বালকের, ও একটা সুন্দর বালক ছিল কিন্তু ধীরে ধীরে দেখতে পাওয়া যাচ্ছে সে কিন্তু একটা অসুন্দর বালকে পরিণত হচ্ছে, এবং কেবলই তার মনের মধ্যে কিন্তু সেই যে একটা না পাওয়ার, সেই ভালোবাসার কাঙাল হয়ে যাবার একটা কিন্তু ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা বলা বাহুল্য, রবীন্দ্রনাথ ঠাকুর ফটিকের যে চরিত্র, সেই চরিত্রের মাধ্যমে কিন্তু এই সমস্ত দিক, একটা 13-14 বছরের বালকের যে দিকগুলো আমরা অনেক সময় হয়তো দেখিও না দেখি বা হয়তো আমরা দেখতেও চাই না, সেই সমস্ত দিক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে কিন্তু উঠে আসছে। এরপর দেখো কি বলছে, স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করে চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত গর্দভের মতো নীরবে সহ্য করিত। ছেলেদের যখন খেলিবার ছুটি হতো তখন জানালার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুই একটি ছেলেমেয়েকে কিছু একটা খেলার ছলে ক্ষণেকের জন্য দেখা দিয়া যাইত, তখন তার চিত্ত অধীর হয়ে উঠত। এই যে স্তবকটা, এই স্তবকে আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে আমাদের ফটিকের মনের যে চাওয়া বা তার কামনা বাসনা, সেটা কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন। বলছে দেখো, স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর কেউ ছিল না। এখানে স্কুলে সেই বালকের পরিচয় যে দিচ্ছে, যে নির্বোধ ছিল, তার কোনো বিবেচনা বোধ ছিল না, বুদ্ধি ছিল না এবং অমনোযোগী। কারণ আমরা আগেও জেনেছিলাম যে ফটিক কিন্তু তার মা বলছে তার পাঠে একেবারেই মন বসে না। আমরা তার আগের ক্লাসেই হয়তো 2 নম্বর ক্লাসেই পড়েছিলাম, কি প্রথম ক্লাসেই পড়েছিলাম। সেই যে অমনোযোগী বিষয়টা, সেটা কিন্তু আবারও দেখো উঠে আসছে। বলছে বালক স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না। এখানে ফটিকের কথাই বলা হচ্ছে, কারণ ফটিকের পাঠে কিন্তু একেবারেই যে মন ছিল না সেটা আমরা আগেই জেনেছি। কিন্তু সে নির্বোধ না, তার মধ্যেও কিন্তু বোধ বিবেচনা বোধ আছে। কিন্তু
কি হয় যে তার চেনা পরিবেশ ছেড়ে সে যখন চলে আসে একটা অচেনা পরিবেশে, তখন তার কিছুটা নিজেকে খাপ খাইয়ে নিতে বা মানিয়ে নিতেও কিন্তু সময় লাগে। যে সময়টা কিন্তু ফটিককে দেওয়া হয়নি বা ফটিক বলা বাহুল্য পায়ওনি। তাই তার প্রতি একটা মন্তব্য নিয়ে চলে এসেছে বা মন্তব্য করেছে সেই বিদ্যালয়ের কোনো একটা শিক্ষক। সেই শিক্ষক বলছে স্কুলে এত বড় নির্বোধ, মানে ফটিককে বলা হচ্ছে যে এত বড় নির্বোধ যার বুদ্ধি বিবেচনা বোধ কিছুই নেই এবং অমনোযোগী বালক কার কেউ নেই। একটা কথা জিজ্ঞাসা করিলে সে হাঁ করে চাহিয়া থাকতো, কারণ গ্রামের অঞ্চলের ছেলেদের বোধ আর শহরাঞ্চলের ছেলেদের বোধের মধ্যে কিন্তু একটা তফাৎ থাকে। শহরাঞ্চলের ছেলেরা ছোটবেলা থেকেই নানা পরিবেশ নানা পরিস্থিতি দেখে অভ্যস্ত, ফলে তাদের যে বোধটা সেটা কিন্তু অনেক বেশি ডেভেলপ করে। কিন্তু একজন গ্রাম অঞ্চলের শিশুর, সে যেহেতু মাঠে ঘাটে থেকেই বেশিরভাগ পালন হয়, লালিত হয়, তাই তার মধ্যে সারলতা বা মাটির সঙ্গে স্পর্শ হওয়ার বিষয়টা কিন্তু অনেক বেশি থাকে। মাস্টার যখন মার আরম্ভ করিত, অর্থাৎ কোনো একটা প্রশ্ন করেছে কিন্তু সেই প্রশ্নের উত্তর যদি ফটিক না দিতে পারতো, তখন তাকে কিন্তু মারধর করা হতো। সেই শিক্ষক তাকে মারধর করত এবং সেই মারধরটা ফটিক কিন্তু নীরবেই সহ্য করে নিত। সে বলতো মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভারাক্রান্ত, অর্থাৎ তার মনের যে বেদনা সেটা তো কেউই বুঝতো না। সে একটা চেনা পরিবেশ ছেড়ে, সে তার মাকে ছেড়ে, তার বন্ধু বান্ধব ছেড়ে, তার পরিচিত পরিবেশ ছেড়ে সে যখন একটা অপরিচিত পরিবেশে চলে আসবে এবং 13-14 বছরের একটা ছোট্ট বাচ্চা, বা বলা বাহুল্য যে তার তো সে ছোট সেই বয়সে সে তার মাতৃ শিকড় থেকে তুলে এনে অন্য একটা একা থেকে যে একেবারেই কতটা কি হচ্ছে, যে কতটা মনের দিক থেকেও স্টেবল থাকছে না, বা বলতে পারি আমরা যে সে একেবারেই নিজের মাকে খুবই কি করছে, তার মনে পড়ছে, তার নিজের মাতৃ শিকড়কে মনে পড়ছে। সেখান থেকে দাঁড়িয়ে তার মনটা কিন্তু সবসময় বেদনায় আপ্লুত থাকতো বা বেদনার বিদীর্ণ থাকতো। কিন্তু সেই বেদনা থেকেও সে কি করছে, সে নীরবেই সেই মারটা কিন্তু সে সহ্য করে নিচ্ছে, সে প্রতিবাদ জানাচ্ছে না। ছেলেদের যখন খেলিবার ছুটি হতো, অর্থাৎ স্কুল ছুটি হওয়ার পর ছেলেরা যখন খেলতে যেত, তখন কি করতো, তখন জানালায় সে একা দাঁড়িয়ে থাকতো। সে ফটিক, সে কিন্তু তাকে হয়তো খেলা নিত না, সে যেহেতু গ্রাম অঞ্চলের ছেলে, বা সে হয়তো পরিবেশের সাথে ততটাও মানিয়ে নিতে পারেনি, তাই সে কি করতো, সে খেলতে যেত না সে বালকদের সঙ্গে। গ্রাম অঞ্চলে দেখা যায় যে ফটিক যে খেলাগুলো করতো, যেমন ছিপে মাছ ধরতো, বা সারাটা দুপুর আমরা একটু আগেই পেলাম যে ভোঁ ভোঁ করে কি করতো, সে ঘুড়ি ওড়াতো। কিন্তু সেই খেলাগুলো তো একটা শহর অঞ্চলের একটা স্কুল থেকে ছুটি হওয়ার পর কোনো বাচ্চা খেলবে না, ফলে সেই খেলাগুলো ফটিকও কিন্তু খেলতে পারতো না। যে খেলাগুলো হয়তো সেই শহর অঞ্চলের শিশুরা খেলতো, তাই তখন সে কি করতো, বা জানালার কাছে এসে দাঁড়াতো। জানালার কাছে এসে দাঁড়িয়ে সে পরিবেশ সে দেখার চেষ্টা করতো, এবং সে যখন দেখতে পেত যে দূরের বাড়িগুলোর ছাদে নিরীক্ষণ করতো। দূরে শহর অঞ্চলে কি হয়, গ্রাম অঞ্চলে বেশিরভাগটাই ফাঁকা মাঠ ঘাট থাকে, কিন্তু শহর অঞ্চলে ভর্তি বাড়ি। সে কি করতো, সেই স্কুলের জানলা থেকে সেই বাড়িগুলোর ছাদগুলোকে নিরীক্ষণ করতো। নিরীক্ষণ করা মানে হচ্ছে দেখা বা পরীক্ষা করা, বা বলতে পারি আমরা যে সে বিশ্লেষণ করার জন্য সে তাকাতো, সে ভাবতো। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবেশের সঙ্গে আমাদের যে একটা আত্মজ ব্যাপার আছে বা আত্মজ বোধ আছে, সেই বোধটাকেই কিন্তু কোথাও গিয়ে জাগ্রত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। সে বলেছে যেহেতু বাইরের পরিবেশটার সঙ্গে বাড়ির ছাদগুলো, আমরা অনেকেই আছি যে অনেক কাজ করি কিন্তু আমাদের পরিবেশ আমরা দেখি না। আমাদের বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে দূরের ছাদে কে কি করছে সেটা আমরা দেখি না শহরাঞ্চলের মানুষরা। কিন্তু একজন গ্রাম অঞ্চলের ছেলে হিসাবে
আমাদের ফটিক কিন্তু সেটা দেখছে, এবং সে দেখছে যে যখন সেই দ্বিপ্রহর রোদে কোনো একটা ছাদে একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা যেত, তখনই তার চিত্ত অধীর হয়ে উঠত। কেন বলছে দেখো, কারণ সেই দুপুরবেলাটা সেও কিন্তু বাড়িতে না থেকে, না ঘুমিয়ে সে কী করতো, সে খেলে বেড়াতো তার বন্ধু বান্ধব, তার দলের ছেলে মেয়েদেরকে নিয়ে। সেরকমই সে বলছে, যখনই সে দূরের ছাদ দেখতো এবং ছাদে যদি একটা ছেলেকেও দেখতে পাওয়া যেত খেলার ছলে, এক পলকে হয়তো দেখা যেত, তখন তার মন কিন্তু অধীর আগ্রহে অধীর হয়ে উঠতো। তার চিত্ত মানে মন কিন্তু উতলা হয়ে উঠতো, এবং তার পুরোনো দিনের কথা মনে পড়তো। সে কি করে সারাটা দিন কাটাতো, সেই পরিবেশটা কিন্তু সে মনে করতো। এবং কি হতো, সে কিন্তু খুব উতলা হয়ে উঠতো সেই পরিবেশের সঙ্গে, কারণ সে তো এক আত্মা হয়েছিল। তাই বলছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে ফটিক চরিত্রের মধ্যে সে যখন এতটা মামির কাছ থেকে অনাদর পেয়েছে, হয়তো স্কুলের শিক্ষকের কাছ থেকে অনাদর পেয়েছে, স্কুলের শিক্ষকও তাকে বুঝতে চায়নি, তখন কিন্তু সেই ছোট্ট দুটি বালকই কিন্তু হয়তো তার মনকে একটু হলেও আনন্দ দিয়েছে। আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে।